সময় সচিবালয়ের দুই প্রান্তে আগুন, তদন্তের পরে জানা যাবে কারণ, বলছেন উপদেষ্টারা। নাশকতার শঙ্কা ছাত্র নেতাদের, একই সংশয় বিএনপিরও। প্রায় 6 ঘন্টায় পুড়েছে সচিবালয়ের বেশ কয়েকটি মন্ত্রণালয়। 6 ও 7 নম্বর ভবন বিদ্যুৎবিহীন, কাজ বন্ধ। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মী নয়ন নিহত। নৌপথে চুরি, ডাকাতি, হত্যা বাড়ার ঘটনায় আতঙ্ক, বাণিজ্যিক ক্ষতির শঙ্কা, ঝুঁকিপূর্ণ রুটে নিরাপত্তা নিশ্চিতের দাবি। এবং নির্বাচনী সহিংসতায় মোজাম্বিকে বাংলাদেশিদের 300-র বেশি দোকানে লুটপাট, দূতাবাস না থাকায় ঝুঁকিতে 15,000 প্রবাসী। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি তানজিলা খান মিম। নাফি, সচিবালয়ে একই সময়ে একটি ভবনে দুই প্রান্তে আগুনের সূত্রপাত ঘিরে ঘনীভূত হচ্ছে নাশকতার শঙ্কা। রাত 1:45 থেকে আগুন লাগা আগুন প্রায় 6 ঘন্টার চেষ্টায় নেভানো, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। তবে পুরোপুরি আগুন নির্বাপন হতে সময় লাগে প্রায় 10 ঘন্টার মতো। মিম, আগুনের সূত্রপাত কিভাবে, এই প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন, দুর্ঘটনা হতেই পারে, তবে নাশকতা কিনা সেটা তদন্তের পর জানা যাবে। এদিকে আগুন নেভাতে গিয়ে সড়কে ট্রাক চাপায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারার দমকল কর্মী সোহানুর জামান নয়ন। এই ঘটনায় 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাবেন বাইজিস সাদ। সময় মধ্যরাত। সচিবালয়ের 7 নম্বর ভবন। ভবনের পশ্চিম প্রান্তের 9ম তলায় যখন আগুনের ফুলকি, ঠিক তার পূর্ব প্রান্তেও একই সময় আগুন। মাঝখানে ভবনের অনেক ফারাক। একই সাথে ভবনের দুই প্রান্তে আগুনের সূত্রপাত। মুহূর্তেই বিচ্ছিন্নভাবে আগুন দৃশ্যমান হয় 6, 7, 8 ও 9ম তলার বেশ কয়েকটি কক্ষে, যেখানে অর্থ, স্থানীয় সরকার, ডাক, টেলিযোগাযোগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ সরকারের গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রণালয়। ক্রমেই বাড়ে আগুনের তীব্রতা। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো সচিবালয়, সেগুনবাগিচা ও প্রেস ক্লাব এলাকা। এর মধ্যেই সচিবালয়ের সামনের সড়কে ঘটে আরেকটি দুর্ঘটনা। একটি দ্রুতগতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারান ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন। আগুন নেভাতে গিয়ে আহত আরেকজনকে নেওয়া হয় হাসপাতালে। রাত 1:54 প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে 19টি ইউনিটের 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভবনের নিরাপত্তা ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী, 2 প্লাটুন বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাব ও পুলিশ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় 6, 7, 8 ও 9ম তলায় থাকা অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। পরে সকাল 9:45টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয় পরিদর্শন করে তদন্ত কমিটি গঠনের কথা জানান। বলেন, দুর্ঘটনা হতেই পারে, তবে নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে। সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে 1:50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায়, এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 খবর দেওয়া হয় এবং তারা 1:54 থেকে তাদের কাজ শুরু করে। পরে জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। তদন্ত না হওয়ার আগে বলা যাচ্ছে না এটা কি হয়েছে।
এটার জন্য তদন্ত কমিটি করা হয়েছে, তদন্তের পরে বলা যাবে। কার্যদিবস হওয়ায় কর্মকর্তা কর্মচারীরা কড়া নিরাপত্তায় সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করেন। আমার 20 বছর বয়সে আমি চাকরি করি, আমি কখনো এই সচিবালয়ে এরকম অগ্নিকাণ্ড দেখি নাই আর কি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। রহস্যজনক মনে হচ্ছে আর কি, কারণ সব জায়গাতে আগুন লাগে নাই, মাঝখানে মানে কিছু কিছু রুমে লাগছে আর কি। নিজের অফিসের আগুন লাগছে, এটা তো একটু খারাপ লাগবে। অনেকটাই শোকাহত যে এরকম একটা ঘটনা ঘটবে, আমরা কখনোই কল্পনা করিনি। এছাড়াও একে একে ক্ষতিগ্রস্ত সচিবালয় ভবনের সামনে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে দুপুর নাগাদ অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হবে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনাকে নাশকতা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। নিজেদের ভেরিফাইড পেজে আলাদা আলাদা পোস্টে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা বলেন। ফেসবুক পোস্টে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। বিস্তারিত আবু সালে মুসার প্রতিবেদনে। দুর্নীতির তথ্য নিশ্চিহ্ন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। নিজের ভেরিফাইড পেজে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ষড়যন্ত্রের কথা তুলে ধরেন। আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি। একই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। হাসনাত আবদুল্লাহ তার পোস্টে লিখেছেন, ফ্যাসিজমের অ্যানাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিমাণ এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট অ্যানাবেলররাই এখন মানবাধিকার আলাপ নিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা, আগামীকাল অন্য কেউ। সার্জিস আলম তার পোস্টে উল্লেখ করেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের যারা চার্টার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার ছিল আমলাদের বড় একটা অংশ। এদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল। যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনের যেসব চার্টার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নাই। সবশেষে উপদেষ্টা নাহিদ ও আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে সার্জিস লেখেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম ভাই বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন। পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে। আবু সালে মুসা, এখন। সচিবালয়ের আগুন লাগার ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী আজহার লিমন। লিমন, ভেতরে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এবং 6 ও 7 নম্বর ভবনে এখনো পর্যন্ত বিদ্যুৎ নেই, দাপ্তরিক কাজ বন্ধ রয়েছে, সেখানে কি পরিস্থিতি? আমরা এই সচিবালয়ের সামনেই আছি, 5 নম্বর গেটের সামনে আছি। এখান দিয়ে মূলত এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করছেন, বের হচ্ছেন। উপদেষ্টারাও এই গেটই ব্যবহার করছেন। অন্যান্য গেটগুলো কিন্তু আটকানো আছে। কিছুক্ষণ আগে এই যে আমরা কথা বললাম গণ অধিকার পরিষদের যিনি সভাপতি এই নূর হোসেনের সঙ্গে, তো উনি যেটি আমাদেরকে জানালো যে এই সচিবালয়ের যে 7ম তলা, সেই 7ম তলার অনেকগুলো ফ্লোর একদম পুড়ে কয়লা হয়ে গিয়েছে, একদম অঙ্গার হয়ে গিয়েছে। এবং ওনার ভাষায় উনি যেটি আমাদেরকে বলছে যে এটি নিছক একটি দুর্ঘটনা তার কাছে মনে হয়নি, মনে হয়েছে মানব সৃষ্ট।
কোনো পরিকল্পিত ষড়যন্ত্র। এবং উনি যেটি বলেছেন এবং আমরাও যেটি দেখেছি যে এই অগ্নিকাণ্ডের শুরুতে এই একই ভবনের দুই প্রান্ত থেকে একসঙ্গে জ্বলে ওঠা, এটাকে সন্দেহের দৃষ্টিতেই দেখছেন। শুধু এই নূর নয়, এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদের সাথে যখন কথা হয়েছে, প্রত্যক্ষদর্শী যারা আছে তারা কিন্তু এটিকে স্বাভাবিক মনে করছে না। কারণ অগ্নিকাণ্ডের যে চরিত্র, তাতে আগুন এক জায়গায় ধরলে ধীরে ধীরে সেটি আরও সামনের দিকে এগোয়, কিন্তু দেখা গেছে যে দুই প্রান্তে আগুন ধরেছে, ঠিক তখনও মাঝখানের অংশটা কিন্তু সুরক্ষিতই ছিল। কিন্তু ভেতরে এখন আমরা দেখছি যে এই সাধারণ মানুষের বা এই কর্মকর্তা যারা রয়েছেন তাদের অধিকাংশই এখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র উপদেষ্টা, সচিব পর্যায়ের লোকজন বা এই ধরনের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ভেতরে যাচ্ছেন, এবং ভেতর থেকে এসে এই সচিবালয়ের এই 7 নম্বর ভবনের বিভিন্ন ফ্লোর 6, 7, 8, 9 এই সমস্ত তলা পড়ে যাওয়ার ভয়াবহ বর্ণনা তারা দিচ্ছেন। জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমাদের হাতে যে খবর আছে তাতে এটি তদন্তে একটি কমিটি করা হয়েছে, যেই কমিটি আগামী 7 দিনের মধ্যে এই তদন্ত রিপোর্ট দেবে বা প্রতিবেদন দেবে। এইখানে এই তদন্ত কমিটির 3টি কাজের কথা বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে যে সংগঠিত অগ্নিকাণ্ডের উৎস এবং কারণ উদ্ঘাটন করতে বলা হয়েছে। অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা সেটা উদ্ঘাটন করার দায়িত্ব সেই কমিটির, এবং এই জাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশও প্রেরণ করবে এই কমিটি। এই 7 সদস্যের তদন্ত কমিটি মোহাম্মদ খালেদ রহিম, অতিরিক্ত সচিব, জেলা ও মাঠ প্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগ, তার নেতৃত্বেই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি এখানে আহ্বায়ক, যুগ্ম সচিব পর্যায়ের 3 জন কর্মকর্তা রয়েছে। ফায়ার সার্ভিস বা ঢাকা মেট্রোপলিটনের পক্ষ থেকেও কর্মকর্তা রয়েছেন। আর যেটি সবশেষ বলবো, এই সচিবালয়ের শুধু 6 এবং 7 নম্বর যে ভবন রয়েছে সেটিতে বিদ্যুৎ দেওয়া হয়নি। কয়েকটা ভবনে বিদ্যুৎ আছে, তবে সামগ্রিক দিক থেকে কিন্তু সচিবালয়ের এই শেষ কর্মদিবস সপ্তাহের একটা স্থবিরতা আছে। কর্মকর্তারা যারা ভেতর থেকে ঘুরে এসেছেন, কর্মচারীরা, তারা আমাদেরকে এটাই জানিয়েছেন। তো এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ। আজহার লিমন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। এবারে যাব অন্য এক সহকর্মী সিফাত শাহরিয়ার রয়েছেন সচিবালয়ের আরেকটি প্রান্তে। সেখানে মধ্যরাত থেকে জলা সচিবালয়ের আগুন দুপুর 12টা নাগাদ পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। সবশেষ জানাতেই সিফাত শাহরিয়ার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সিফাত, একটু আমাদেরকে জানাবেন ভেতরে ফায়ার সার্ভিস এই মুহূর্তে কি কাজ করছে এবং নথিপত্রের কি অবস্থা? ফায়ার সার্ভিসের মূলত এখানে অগ্নি যেহেতু পুরোপুরি নির্বাপন হয়েছে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের বলার মতো কোনো কাজ নেই। এখন তদন্তের স্বার্থে, যেহেতু ইতিমধ্যে আজহার লিমন বলছিল যে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের প্রাথমিক কাজই হবে যে এই আগুন কিভাবে লেগেছে, অর্থাৎ এর উৎস কি কোত্থেকে সেটি নির্ধারণ করা। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসে তাদের সহায়তা লাগবে, এবং 7 সদস্যের যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেখানেও ফায়ার সার্ভিসের একজন অধিদপ্তরের একজন প্রতিনিধি থাকবেন, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একজন, অর্থাৎ ডিএমপির একজন প্রতিনিধি থাকবেন। আমরা ইতিমধ্যে দেখেছি ডিএমপির যে প্রতিনিধি যারা আছে তারা ভেতরে প্রবেশ করেছে। ফায়ার সার্ভিস যারা প্রতিনিধি হিসেবে থাকবেন তারাও ভেতরে রয়েছেন, এবং জনাব মোহাম্মদ খালেদ রহিম, যিনি মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব, তাকে আহ্বায়ক করে মূলত করা হয়েছে। এবং তাদের যেটি বলছিলাম যে অগ্নিকাণ্ডের উৎস কারণ উদ্ঘাটন করা তাদের প্রাথমিক কাজ, 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ, এবং এরপরে তারা এইটি কিভাবে হয়েছে, কারা এর পেছনে রয়েছে, যেটি মূল প্রশ্ন। মূলত এই কাজ উদ্ঘাটনের পরে মূল প্রশ্ন, কারা এর সাথে জড়িত, পেশাগত কোনো জড়িত কেউ রয়েছে কিনা, এবং নানাভাবে যারা ভেতর থেকে এসেছেন সকলেই কিন্তু এক জায়গায় এসে একটি কথা বলেছেন, এটি দুর্ঘটনা হোক কিংবা পূর্ব পরিকল্পিত হোক, এক জায়গায় সবাই একমত হয়েছে যে একটি কিছুটা অস্বাভাবিক। সেটি হচ্ছে, আমিও নিচ্ছকে এখানে দাঁড়িয়ে আছি, দেখাই যাচ্ছে যে একই ভবনের একটা নির্দিষ্ট দূরত্ব এবং যথেষ্ট দূরত্বের দুই প্রান্তের দুটি কক্ষে প্রথমে একসাথে কিভাবে আগুন ধরে, এটি যখন ভেতর থেকে যারা এসেছেন তারাও প্রশ্ন তুলেছেন, এবং আমরাও যখন তাদেরকে প্রশ্ন করেছি তারা এই প্রশ্নের সাথে সায় দিয়েছেন। যেহেতু তদন্ত কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে, তারাই মূল ঘটনা উদ্ঘাটন করুক সেটি আমরা চাই, এবং 7 দিনের মধ্যে যেহেতু তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে 7 দিন সময় তো নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। এবং এর মধ্যে উপদেষ্টারা যেটি বলেছে, আসিফ মাহমুদ একটি ফেসবুকে বার্তাও দিয়েছে, যেহেতু তিনি রংপুরের বিভাগীয় সফরে রয়েছেন, তিনি ঢাকায় নেই, অন্য উপদেষ্টারা প্রায় সকলেই এখানে এসেছেন। তো সেক্ষেত্রে তিনি যেটি বলেছেন, দুর্নীতির নথিগুলো, তার ফেসবুক যে পোস্টে বলেছেন যে দুর্নীতির নথিগুলো পুড়িয়ে ফেলার উদ্দেশ্যে এরকম করা
করা হয়েছে, যদিও তদন্ত প্রতিবেদনের পরে মূলত মূল কাহিনী জানা যাবে। তো এখন পর্যন্ত এখানকার যান চলাচল স্বাভাবিক রয়েছে, ভিতরে তদন্ত যারা করছে তাদের কাজ চলমান রয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন একেবারে স্বাভাবিক রয়েছে। তো মেয়ে ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ। সহকর্মী সিফাত শাহরিয়ার যুক্ত হয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন আমাদেরকে সচিবালয় থেকে সর্বশেষ অবস্থা ফায়ার সার্ভিসের। রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নের মরদেহ নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাঝার ইমন, চলে যাচ্ছি তার কাছে। ইমন, ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নের মরদেহ তো নেওয়া হয়েছে, সেখানকার পরিস্থিতি কি বিস্তারিত জানাবেন? কিছুক্ষণ আগেই মূলত এখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি এসেছেন এবং গার্ড অব অনার দেওয়া হয়েছে মূলত এই শহীদ ফাইটার সোহানুজ্জামান সোহানকে। এখন আমরা দেখছি যে গণমাধ্যমের সাথে কথা বলবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যদি একটু দেখাতে যাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কথা বলবেন, আমরা একটু সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেই চলে যাচ্ছি। আপনারা তো সবাই জানেন যে আজ শেষ রাত্রি মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন আমাদের ফায়ার ফাইটার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তার যেন কবর আযাব মাফ করেন এবং তার যেন বেহেশত নসিব করেন। এর বয়সও ছিল খুবই কম, 24 বছর বয়স, মাত্র 2 বছর যাবৎ চাকরি। তা আল্লাহ কাকে কোন সময় নিবে এক হুজুর বলতেছিল, কেউ বলতে পারেন না। আর আমরা জানি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। সেই কর্তব্যরত অবস্থায় সে চলে গেছেন এবং তার মা বাবার যে কীরকম অবস্থা আপনারা সবাই বুঝতে পারতেছেন। তার একটা মাত্র ছেলে ছিল আর একটা মেয়ে, একটা এই আবার এই হলো ছিল সবচেয়ে ছোট। এই ছিল সিলেটে তার পোস্টিং ছিল, কিছুদিন আগে সে ঢাকা পোস্টিং হয়ে আসছে। তাকে আনা হয়েছিল, কিন্তু সে খুবই ভালো ফাইটার ছিল, এই জন্য তারই কিন্তু স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল। তা আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবর আযাব মাফ করেন, আল্লাহ যেন তার বেহেশত নসিব করেন। স্যার একটা প্রশ্ন উঠতেছে স্যার, যে যখন আগুন লাগে স্যার ওই জায়গাটা নিরাপত্তা না দিয়ে স্যার ট্রাক কেন স্যার ওই রাস্তায় গেল? একটা এটা ব্যর্থতা কিনা, আর একটা স্যার হচ্ছে যে আগুন নেভাতে স্যার 6 ঘন্টার সময় কেন লাগলো? এটা মানে আমি বলবো যে এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। আরেকটা জিনিস হলো যে আগুনের নিবারণে কোনটা কতক্ষণ লাগবে এটা তো আমরা এইভাবে বলতে পারবো না, আগুনের উপরে নির্ভর করে এবং এই যে ফায়ার ফাইটার যে গাড়িগুলি যাওয়া এগুলির উপরে অনেক সময় নির্ভর করে, পানির সরবরাহের উপরে নির্ভর করে, প্লাস অনেক সময় অনেক ধরনের থাকে, প্রতিবন্ধকতা থাকে, ওইগুলির উপরে নির্ভর করে। বাট এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এবং 19টা ফায়ার ইউনিট কিন্তু একসাথে কাজ করছে। কাজ করার পরে এটা কিন্তু কন্ট্রোলের ভিতরে আনছে। সূত্রপাতটা কীভাবে হয়েছে আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কীভাবে এবং কেন এই ভয়টা সংগঠিত হয়েছে। দুজন উপদেষ্টা, ছাত্র আন্দোলনের দুজন উপদেষ্টা মানে সদস্য, প্রথম সারির সদস্য, তারা দুজন পোস্ট দিয়েছেন যে এটা হলো ফ্যাসিস্ট সরকারের কোনো ষড়যন্ত্র হতে পারে। আপনার কাছে কি এরকম কোনো কিছু মনে হয় কিনা? আমি ইনভেস্টিগেশনের আগে আমি কিছু বলতে পারবো না, যেহেতু আমরা এখান থেকে ক্যাবিনেট ডিভিশনের ইনভেস্টিগেশন টিম করে দিছে। ইনভেস্টিগেশনের পরে আমরা এটা আপনার বলতে পারবো। স্যার সম্প্রতি তো স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপনও দেওয়া হচ্ছিল যেন সন্ধ্যা 5টার অফিস আওয়ারের পরে যেন স্বরাষ্ট্র সচিবালয় কেউ অবস্থান না করে। তারপরেও এই ধরনের ঘটনা কি এটার ভিতরে তো কেউ শিশু তো 5টার পরে তো কেউ অবস্থা, এটা তো ঘটনাটা ঘটছে তো রাত সেই 1টার দিকে। ওই সময় তো ওই বিল্ডিংয়ে তো কেউ ছিল না। আপনারা জানেন ওইটা তো 3টা ফটো, 3টা ফটোকেই কিন্তু তালা দেওয়া ছিল। প্লাস প্রত্যেকটার যে প্রত্যেকটা ফ্লোরে যার যার মন্ত্রণালয় ওইটাও কিন্তু তালা দেওয়া থাকে, ওইগুলোও কিন্তু তালা দেওয়া ছিল। এটার ভিতরে কিন্তু একটা ফটো ভেঙে কিন্তু ফায়ার ফাইটাররা ভিতরে ঢুকছে। স্যার আপনি যেহেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধান স্যার, সেই জায়গা থেকে আপনার কাছে জানার আগ্রহটা স্যার
প্রাথমিকভাবে আপনারা কোনো ক্লু পেয়েছেন? প্রাথমিকভাবে আমরা ধরেন ওই হয় কি প্রাথমিক ক্লু আমি আপনারা একটা বললাম পড়লে দেখা যায় ওইটা প্রমাণিত হলো। এই জন্য আমার তরফ থেকে প্রমাণিত হওয়ার পরেও আমার মনে হয় বলাটা ভালো, যেহেতু আমি যদি এখানে একটা বলি আপনার সাথে সাথে কিন্তু স্বরাষ্ট্র উদ্ধৃতি দেওয়া বলে ফেলবেন, কিন্তু আমি এই জন্য পুরাটা জানার পরে আমি বলবো। আর প্লাস এখানে ধরেন এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে, এখানে কিন্তু আমরা এক্সপার্টও রাখছি, এখানে এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে। আমরা তো ইন জেনারেল আমরা চোখে দেখতেছি, কিন্তু এক্সপার্ট ওপিনিয়নের দরকার হবে। অ্যাকচুয়াল কীভাবে ঘটলো এটা আমরা অবশ্যই আপনাদের জানাবো, আমরা অবশ্যই জানাই। এটা বলতে পারবো যে স্যার আমরা গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত কোনো সূত্রপাত সম্পর্কে কোনো কিছু জানতে পারিনি। আপনার গণমাধ্যম না পেলে আমরাও জানতে পারিনি, বলবেন যে আমিও তো জানতে পারিনি এখনো। আপনারা যদি জানেন তো আমরা বলতে পারেন, বাট আমি তো জানতে পারি নাই দেখে আপনারা বলতে পারতেছি না। সিসি ক্যামেরাগুলো কি সচল ছিল কিনা? এইগুলি সব কিছুই দেখা হচ্ছে, মানে সবকটা তো আর সচল ছিল না, 2-4টা তো হয়তো সচল পাওয়া যাবে, কিন্তু এরা তো কাজ করছে। আপনি ধরেন যে সেই সময় তো যে সময় কাজ করে সেই সময় তো এইগুলি অত আগে হলো আগুনটা নিভানো হলো মেইন, সেই সময় সিসি ক্যামেরাটা কাজ করে কি করে না ওইটার দিকে আর খেয়াল তো রাখা হয় না, এই দিকে তো খেয়াল রাখবে। আমি এই বিচার তো অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল এটা আমার একটা ব্যর্থতা না, এটা আমি শোকাহত না। হয়তো এই যে ছেলেটা চলে গেল, সবচেয়ে বেশি তো ধরেন ওর মা বাবা, অনেক সময় কিন্তু আস্তে আস্তে বলে, কিন্তু মা বাবা কিন্তু সহজে বলতে পারবে না, তার সন্তান কিন্তু সে বলতে পারবে না। আপনারা দেশে আমরা হয়তো একসময় ভুলে দেব, কিন্তু তার সন্তান কিন্তু বলতে পারবে না। অনেকে বক্তৃতা দিয়ে অনেক কথা বলতে পারবে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা ভুলে যাবে, কিন্তু মা বাবা কিন্তু বলতে পারবে না। এবং তার মা বাবা যেন ভালোভাবেই থাকতে পারে, ওইটার জন্য আমাদের যত দেখার দরকার আমরা অবশ্যই দেখব। আচ্ছা, ভালো থাকেন, দোয়া করবেন ওর জন্য, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ ওর কবর আযাব মাফ করে, আল্লাহ যেন ওর বেহেশত নসিব করে। ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের মরদেহ। সেখানে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা তখন যুক্ত ছিলাম সেখানে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্য প্রমাণ সচিবালয়ে আছে, সেই তথ্য প্রমাণ মুছে ফেলার জন্যই এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আওয়ামী দোসররা বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সুপ্রিম কোর্টের রেকর্ড রুমকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রধান বিচারপতিকে আহ্বান জানিয়েছেন তিনি। অতীত সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হর্ষের বিরোধিতা আছে, সেগুলোকে কোনো রকম সাক্ষী হিসাবে এভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে, এই জন্য হয়তো তারা এটা করেছে, তাদের এজেন্ডা এটা করেছে আমি মনে করি। স্বৈরাচারের দোসররা সচিবালয়ে বসে কিভাবে ষড়যন্ত্র করার সাহস পায় সে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। বিএনপির এই নেতা অবিলম্বে সচিবালয়ে অগ্নিকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসরেরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত কিনা তা তদন্তের পরেই বলা যাবে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে নজরদারি অব্যাহত আছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। দুপুরে সেনানিবাসের অফিসার্স মেস আলফায় ব্রিফিংয়ে এ কথা জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল ইন্তিখাব হায়দার খান। এটার ইনভেস্টিগেশনটা হবে, ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআই এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। মিম, চাঁদপুরে মেঘনা জাহাজে 7 খুনের এই যে ঘটনা ঘটেছে কিছুদিন আগে, সেই ঘটনার পর থেকে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে নৌপরিবহন খাতে এবং 4 মাসে দেশে জাহাজে অন্তত 52টি চুরি ডাকাতির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন এই শ্রমিকরা। এবং নৌপথের সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো হয়ে গেছে এই মুহূর্তে, যেমনটি হাতিয়া, চাঁদপুর, মহেশখালী, কুতুবদিয়া ও আনোয়ারা এলাকা।
সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বন্দর হয়ে 7 থেকে 10 কোটি টন খোলা পণ্য বাজারে বছরে পণ্য পরিবহন হয় এই নৌপথের মাধ্যমে। এ পথের নিরাপত্তা যদি নিশ্চিত করা সম্ভব না হয় তাহলে সেই প্রভাব পড়বে শিল্প এবং অর্থনীতিতে। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে শোয়েব রহমান। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 90% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। সংশ্লিষ্টরা জানান, কর্ণফুলী নদীর তীরের 137 বছর বয়সী এ বন্দর থেকে ছোট বড় মিলিয়ে 2000 লাইটারেস জাহাজ বছরে অন্তত 7 থেকে 10 কোটি টন পণ্য পরিবহন করে, যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত অন্তত 30,000 শ্রমিক। গেল 22 ডিসেম্বর চাঁদপুরে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জগামী সার বোঝাই MV আল বাখেরা জাহাজে 7 জনকে নৃশংসভাবে হত্যার পর আতঙ্কিত নৌ শ্রমিকরা। জাহাজ চালাতে হলে আমরা ভয় কাজ করে অনেক আতঙ্কিত, দেশে যে অবস্থা পরিস্থিতি। নৌ ডাকাতি বন্ধ করতেই হবে, আমাদের কোনো নিরাপত্তা নাই। এই যে জাহাজ ছাড়ি, কোনো নিরাপত্তা নাই আমাদের। লাইটারেস জাহাজ শ্রমিক ইউনিয়নের দাবি, গেল 4 মাসে ছোট বড় মিলিয়ে অন্তত 52টি চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণহানির পাশাপাশি খোয়া গেছে জাহাজের যন্ত্রপাতি, মালামাল ও নাবিক শ্রমিকদের ব্যক্তিগত সম্পদ। স্বাভাবিকভাবে আমরা যখন জাহাজ নিয়ে রুটে চলাচল করি তখন পাশাপাশি কোনো ট্রলার বা নৌকা যাইতেই পারে, কিন্তু হঠাৎ করে সে আইসা গায়ের চাপাইয়া আকস্মিকভাবে উঠে দেশীয় অস্ত্র বিভিন্ন দিয়ে একটা ত্রাসের সৃষ্টি করে জাহাজের নিয়ন্ত্রণ নেয় এবং নাবিকদেরকে মারধর করে। শ্রমিকরা জানান, হাতিয়া হয়ে চাঁদপুর পর্যন্ত অংশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এর পাশাপাশি মহেশখালী, কুতুবদিয়া, আনোয়ারা অংশেও নিয়মিত চলে ডাকাতি। 1 মাইল 2 মাইল 3 মাইল পরপর যখনই যেখানে তারা সুবিধা পাচ্ছে সেখানে তারা অতর্কিতভাবে আক্রমণ করতেছে। জাহাজ জিম্মি করে 5 দিন 7 দিন বিভিন্ন এলাকায় নিয়ে তারা তাদের মতো করে জাহাজে ভর্তি পুরা পণ্য তারা জাহাজ খালাস করে নিয়ে গেছে। তবে এসব ঘটনা কেবল ডাকাতি হিসেবে মেনে নিতে নারাজ নৌ পুলিশ। একই সাথে প্রতিটি পয়েন্টে টহল বাড়ানোর কথাও জানায় সংস্থাটি। আমাদের কাছে এই যতটুকু তথ্য আছে ওইরকম অনিরাপদ কোনো জায়গা আমাদের কাছে আছে বলে মনে হচ্ছে না। পুরো জায়গাটাই আমরা আমাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। পণ্যবাহী যে সকল মাদার ভেসেল চট্টগ্রাম বন্দরে আসতে পারে না সেগুলো অবস্থান নেয় বহির্নোঙরে, আর সেখানেই সে সকল মাদার ভেসেল থেকে পণ্য পরিবহন করে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে ছোট ছোট লাইটারেস জাহাজ। এ সকল লাইটারেস জাহাজ বছরে 7 থেকে 10 কোটি টন পণ্য পরিবহন করে সারা দেশে। এসব জাহাজে যে সকল শ্রমিকরা থাকেন তারা ঝড় ঝঞ্ঝাট কিংবা ডাকাতের ভয় জয় করেই পণ্য পরিবহন করে থাকেন সারা বছর। কিন্তু সাম্প্রতিক জাহাজে 7 শ্রমিক হত্যার ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে এ সকল শ্রমিকদের কপালে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই নৌ পরিবহন খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এই খাতটি অনিশ্চয়তায় পড়বে। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় পুলিশ সদস্য মুকুল চোকারদারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। তবে কিশোরগঞ্জে গ্রেপ্তার এই মামলার আরেক আসামি SI মালিককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এর আগে গত মঙ্গলবার জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর 2 জনকেই গ্রেপ্তার করেন পুলিশ। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন, যা এর মধ্যে উঠে এসেছে তদন্ত সংস্থার রিপোর্টে। 26 জানুয়ারি মুকুলকে ফের হাজির করা হবে ট্রাইব্যুনালে। নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তি বর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। তার একজন হচ্ছে কনস্টেবল মুকুল চোকদার। যদিও সে মুকুল চোকদার একজন কনস্টেবল, কিন্তু যেহেতু সেই ভয়াবহ ঘটনার সাথে সম্পৃক্ত, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাত্রই ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কাউকে অন্ধকারে রেখে নয়, পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হবে এমন প্রতিশ্রুতি দিয়েছে ঘটনার তদন্তের দায়িত্ব পাওয়া জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন। সকালে বিজেপির হেডকোয়ার্টারে প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান।
পিলখানা বিদ্রোহের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সকলের বিষয়টি নিয়ে কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ ও নির্মোহভাবে কাজ করবে কমিশন। সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করে কমিশন চেয়ারম্যান বলেন, কাউকে অন্ধকারে নয়, পরিষ্কারভাবেই করা হবে পুরো তদন্ত। পিলখানা হত্যাকাণ্ডকে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টা মর্যাদা ও সদস্যদের আপিল বিভাগের বিচারের মর্যাদা দিতে সরকারকে চিঠি দেওয়া হবে। এই বিডিআর বিদ্রোহ পরবর্তী সময়ে যারা নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সব কিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব। আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি, যেমন এই পুরো অপারেশন এটা কিন্তু অন্য কমিশনের মতো নয়, এটা একটা অন্য রকমের কমিশন যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্রকে চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক ও ইজারা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন। এ সময় ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশকে সম্মান করতে হবে, এ জাতি কারো চোখ রাঙানো ভয় পায় না। এর আগে খুলনার কয়রা উপজেলার কর্মী সম্মেলনে যাওয়ার পথে ডুমুরিয়ায় 18 মাইল এলাকায় পথসভা করেন তিনি। পরে পাইকগাছার কাশিমনগর বাজার এলাকায় যাত্রা বিরতি নেন জামায়াতে আমির। পথসভায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পরে পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে আরেকটি পথসভায় অংশ নেন। এ সময় আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সমবেত হন হাজার হাজার নেতাকর্মীরা। আজকের এই জনসভার প্রধান ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে, কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধক ইজারা দিয়ে দিয়েছিল। ভারত তার সকল দাবি চায় অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে। তখনকার প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। 36 কোটি 37 লাখ টাকার অবৈধ সম্পদ ও 98টি ব্যাংক হিসাবে 3181 কোটি 58 লাখ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 36 কোটি 36 লাখ 99 হাজার 657 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। অন্যদিকে নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3181 কোটি 58 লাখ টাকার বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন, যা মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ হিসাবেই দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। গেল অক্টোবরের নির্বাচন কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। এপির তথ্য বলছে, দেশটির শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো পার্টিকে বিজয়ী ঘোষণার পর গেল সোমবার থেকে বুধবার পর্যন্ত 250-র বেশি সহিংসতার খবর পাওয়া গেছে। লুটপাট ও ভাঙচুরের শিকার হয়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের 3 শতাধিক দোকান। দেশটিতে বাংলাদেশ দূতাবাস না থাকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। সতীর্থ কর্মকার জানাবেন বাকিটা। মোজাম্বিকের 3 কোটি 40 লাখ নাগরিকের রাতের ঘুম কেড়েছে 9 অক্টোবরের সাধারণ নির্বাচন। শুরু থেকেই এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছিলেন বিরোধীরা। এরই জেরে গেল 3 মাসে রাজনৈতিক সহিংসতায় দেশটিতে 1.5 শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। গেল সোমবার দেশটির শীর্ষ আদালত ক্ষমতাসীন পার্টির ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট ঘোষণার পর রাজপথে নেমে আসে বিরোধী প্রার্থী ভেনান্সিও মন্ডোলেনের সমর্থকরা। রাতারাতি হাতের বাইরে চলে যায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। হামলা হয় পুলিশ স্টেশন, পেট্রোল পাম্প, ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায়।
রাস্তা আটকাতে টায়ারে আগুন দিতেও দেখা গেছে বিক্ষোভকারীদের। সোমবার রাত থেকে রাজধানী মাপুটো সহ বোয়াই, সিমুই, বেইরা, নামপুলা সহ বেশ কিছু শহরে তাণ্ডব চালাচ্ছে আন্দোলনকারীরা। এতে লুটপাট ও ভাঙচুরের শিকার হয়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ৩ শতাধিক দোকানপাট। স্থানীয়রা বলছেন এই ক্ষতির পরিমাণ কোটির অঙ্ক ছাড়াতে পারে। আমরা 9 থেকে 10 হাজার বাঙালি এখানে বসবাস করতেছি। আমরা সবাই এখন ঝুঁকিপূর্ণ, অনেক অসুবিধার মধ্যে আছি এবং আমরা আমাদের মালের নিরাপত্তাহীনতা ভুগতেছি। মোজাম্বিকে বাংলাদেশ দূতাবাস না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ হাইকমিশন সহযোগিতার আশ্বাস দিলেও নিশ্চিন্ত হতে পারছেন না তারা। জাম্বিতে একটা প্রভিন্সি আছে, ওখানে বেশি লুটপাট হচ্ছে, প্রায় 90% দোকান লুটপাট হচ্ছে। তো তার কারণ হচ্ছে আমরা সহায়তা চাই বাংলাদেশ সরকারের কাছে। স্থানীয়রা বলছেন গেল 1 দশকে মোজাম্বিকে পাড়ি জমানো প্রবাসী বাংলাদেশি সংখ্যা 15,000-এর কিছু বেশি। অক্টোবরের শুরু থেকে ভয়াবহ এক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। প্রবাসীদের অভিযোগ, শারীরিক নির্যাতন বা দোকানবাড়ি লুটপাটের চেয়েও বড় সমস্যা, তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার আন্তর্জাতিক। কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় 38 জনের মৃত্যু হয়েছে। 67 জন যাত্রী ও ক্রুর মধ্যে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র 29 জনকে। এছাড়া বিধ্বস্ত বিমানটি ব্ল্যাক বক্সের ফ্লাইট রেকর্ডারও সন্ধান মিলেছে। উদ্ধার কাজে অংশ নেয় 482 জন কর্মী। কাজাখস্তানের জরুরি বিভাগকে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছে রাশিয়া ও আজারবাইজান। ঘন কুয়াশার কারণে গ্রোজনি বিমানবন্দর থেকে ফ্লাইটটি ফিরিয়ে দেওয়া হয়। 3 বার পরিবর্তন করা হয় অবতরণের সময়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাখির সঙ্গে আঘাত লেগে এই দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় সময় বুধবার কাজাখস্তানের আক্তাউ এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। শেষ করবো এখন দুপুর, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। একই সময়ে সচিবালয়ের 2 প্রান্তে আগুন, তদন্তের পর জানা যাবে কারণ, বলছেন উপদেষ্টারা। নাশকতার শঙ্কা ছাত্র নেতাদের, একই সংশয় বিএনপিরও। প্রায় 6 ঘন্টায় পুড়েছে সচিবালয়ের বেশ কয়েকটি মন্ত্রণালয়ে। 6-7 নম্বর ভবন বিদ্যুৎবিহীন, কাজ বন্ধ। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মী 9 নিহত। নৌপথে চুরি, ডাকাতি, হত্যা বাড়ার ঘটনায় আতঙ্ক, বাণিজ্যিক ক্ষতির সংখ্যা, ঝুঁকিপূর্ণ রুটে নিরাপত্তা নিশ্চিতের দাবি। এবং নির্বাচনী সহিংসতায় মোজাম্বিকে বাংলাদেশিদের 300-র বেশি দোকানে লুটপাট, দূতাবাস না থাকায় ঝুঁকিতে 15,000 প্রবাসী। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।